চ্যাপ্টার 295 অল ইনগ্রিডিয়েন্টস গ্যাদার্ড। অড্রের মনের গভীরে সবসময় একটা অবচেতন ধারণা ছিল যে একটা রেইনবো স্যালামান্ডার মানেই হল রেইনবো স্যালামান্ডারের পিটুইটারি গ্ল্যান্ড, আর সেটা হবে হাতের তালুর সমান বড়। তার কাছে এটা হবে খাঁচকাটা নরম কোনো একটা জিনিস, এমন একটা বিয়ান্ডার উপাদান যার রং অনবরত বদলাতে থাকে। তাহলে তার সামনে দাঁড়িয়ে থাকা এই 3 মিটার লম্বা বিশাল দানবটার সাথে ওসবের কি সম্পর্ক? এক মুহূর্তের জন্য সে বেশ বিভ্রান্ত হয়ে পড়ল, কিন্তু সুশির ডাক শুনে তার সম্বিত ফিরে এল। সে এমন ভান করল যেন এই ফলাফল দেখে সে বেশ সন্তুষ্ট। তারপর বাটলারকে বলল, আমার ঠিক এই প্রাণীর নমুনাটাই দরকার ছিল। আমি যতটা ভেবেছিলাম এটা তার চেয়ে একটু বেশি বড়, শুধু একটুখানি। পরিচারকদের নিয়ে যাও এবং এটাকে গুদামে সরিয়ে রাখো। আমি অবসর সময়ে এটা নিয়ে পড়াশোনা করব। জি মিস। তারপর বাটলার সাথে সাথে আশেপাশের অড্রের পরিচারকদের নির্দেশ দিল, যারা আর চোখে তাদের মালকিনের দিকে তাকাচ্ছিল। অড্রে চারপাশটা একবার দেখে নিল এবং আর কোনো কথা না বলে সুশিকে নিয়ে ম্যানরের পড়ার ঘরে চলে গেল। নিজের ভাইয়ের চিঠির জবাব লেখার দিকে মনোযোগ দিতে হবে এমন একটা অজুহাত দেখিয়ে সে সাথে আনা সব পরিচারিকাদের বাইরে দাঁড় করিয়ে রাখল। ব্যবচ্ছেদ করার পর রেইনবো স্যালামান্ডারের পিটুইটারি গ্ল্যান্ডের 2টো সেট পাওয়া যাবে। এর একটা অংশ ফার্স্টম্যান র্যাবিটের সাথে অদলবদল করা যেতে পারে, যেটা দিয়ে ঠিক 1 বোতল টেলিপ্যাথিস্ট পোশন বানানো যাবে। সুশির অগ্রগতির কথা ভাবতে ভাবতে অড্রে ধীরে ধীরে তার বিস্ময় আর বিভ্রান্তি কাটিয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে সে একটা মারাত্মক সমস্যার কথা ভেবে বসল। সুসি পোশনটা হজম করতে পেরেছে কি না সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। যদি এটা পুরোপুরি হজম না হয়ে থাকে, তাহলে টেলিপ্যাথিস্ট পোশন খেলে সে সহজেই নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। সে তো আর মানুষের মতো নয় যে এটা সহ্য করে নিতে পারবে। দাঁড়াও, সে প্রথমবার এটা কিভাবে সহ্য করেছিল? তাছাড়া তার বর্তমান বুদ্ধিমত্তা প্রায় 10 বছরের একটা বাচ্চার সমান। সে এরই মধ্যে লোয়েন ভাষার শব্দ শিখতে শুরু করেছে, আর সে বলেছে যে সে খবরের কাগজ আর ম্যাগাজিন পড়তে চায়, সাথে বইও। অড্রে কয়েক সেকেন্ডের জন্য চুপ করে রইল। সে তার পাশে বসে থাকা বিভ্রান্ত বড়সড় গোল্ডেন রিট্রিভারের দিকে একবার তাকাল। সুসি, তুমি কি পোশনটা পুরোপুরি হজম করে ফেলেছ? হজম। সুসি খুব পরিষ্কার উচ্চারণে তার বিস্ময় প্রকাশ করে পাল্টা প্রশ্ন করল। অড্রে তাকে আগেই বলে দিয়েছিল যে সে যেটা খেয়েছে সেটা একটা পোষণ, আর সে তাকে কড়া নির্দেশ দিয়েছিল যেন সে কাউকে কথা না বলে, এমনকি ঘেউ ঘেউ বা মিউ মিউ করতে পারে এমন কোনো বুদ্ধিমান প্রাণীকেও যেন না জানায়। অড্রে খুব ধীরে ধীরে আর গম্ভীরভাবে মাথা নাড়ল। এটা খুব অদ্ভুত আর একেবারেই অন্যরকম একটা অনুভূতি। মনে হবে যেন তোমার শরীরের ভিতরে থাকা কোনো অবাস্তব জিনিস ভেঙে গিয়ে তোমার মনের সাথে মিশে যাচ্ছে। তুমি অস্পষ্টভাবে একের পর এক অবাস্তব তারা দেখতে পাবে, আর তুমি নিজেও তাদের মধ্যে একজন হয়ে উঠবে। এই তারাগুলো একে অপরকে আকর্ষণ করবে যাতে সবাই মিলে একটা হতে পারে। সুসি চুপচাপ সব কথা শুনল, তারপর খুব হালকা আর সতেজ গলায় উত্তর দিল, তাহলে তো আমার এটা পুরোপুরি হজম করে ফেলার কথা। আমারও আগে এরকম একটা অনুভূতি হয়েছিল। সুসি পুরোপুরি স্পেকটেটর পোষণ হজম করে ফেলেছে কি? কিন্তু কেউ তো তাকে অ্যাক্টিং মেথড শেখায়নি। বড় জোর আমি মাঝে মাঝে তাকে বেশি করে পর্যবেক্ষণ করতে আর শান্ত থাকতে মনে করিয়ে দিতাম। অড্রে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এটা কবে হজম করলে? গত মাসে, তার আগের মাসে, বা হয়তো আরও আগে। সুসি মনে করার আপ্রাণ চেষ্টা করল। তার মালকিনের চেহারার অভিব্যক্তি ক্রমশ অদ্ভুত হয়ে যাচ্ছে দেখে সে তড়িঘড়ি করে লেজ নাড়াল আর খুব ভয়ে ভয়ে যোগ করল, আমার মনে নেই। আমি তো শুধু একটা কুকুর, আমি ইচ্ছে করে এসব জিনিস মনে রাখব না তো। ঘেউ, শুধু একটা কুকুর? কিন্তু তুমি তো হজম করার দিক থেকে আমার চেয়ে সামান্য একটু ধীর ছিলে। আমাকে বলো না যে অন্য বিয়ান্ডারদের সাথে কথা বলার সময় আমাকে বলতে হবে যে পোষণ হজমের ব্যাপারে আমি একটা কুকুরের চেয়ে সামান্য ভালো। অড্রে, তুমি কি সব ভাবছ? অড্রে তার মার্জিত হাসিটা ধরে রাখল আর ভদ্রভাবে প্রশংসা করল, খুব ভালো। আমার মানে হল পোষণ হজমের এই ব্যাপারটা তুমি খুব ভালোভাবে সামলেছ। লেপার্ডের বাসা থেকে ফিরে ক্লাইন দুপুরে আরাম করে একটু ঘুমিয়ে নিল, কিন্তু বেশি সময় পার হওয়ার আগেই অবাস্তব অস্বস্তিকর কিছু কান্নার আওয়াজে তার ঘুম ভেঙে গেল। পুরুষের গলা? এটা কি মিস্টার হ্যাংডম্যান নাকি লিটল সান? আমার পোষণের শেষ মূল উপাদানগুলোর কোনোটা কি তৈরি হয়ে গেছে? কয়েক সেকেন্ড ধরে ক্লাইন খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করল যে ওটা কে ছিল, আর দেখতে দেখতে ঘুম ভাঙার কারণে তার যে রাগ হয়েছিল সেটা সে ভুলে গেল। সে দ্রুত উঠে দাঁড়াল, ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 পা ফেলল আর ধূসর কুয়াশার ওপরে চলে গেল। সে খেয়াল করল যে দ্য হ্যাংডম্যানের প্রতীক, ওই গাঢ় লাল তারাটা, একবার ছোট হচ্ছে আবার বড় হচ্ছে। তাই সে তার হাত বাড়িয়ে দিল, তারাটা ছোঁয়ার আগে তার আধ্যাত্মিক শক্তি ছড়িয়ে দিল। দ্য ফুলের চিরচেনা সম্মানসূচক নামগুলো উচ্চারণ করার পর দ্য হ্যাংডম্যান প্রার্থনা করে বলল, আমি এরই মধ্যে ডার্ক প্যাটার্নড ব্ল্যাক প্যান্থার স্পাইনাল ফ্লুইড আর স্প্রিং অফ দ্য এলপস ম্যারো ক্রিস্টালস জোগাড় করে ফেলেছি। দয়া করে আমাকে একটা আত্মত্যাগের আচার পালন করার অনুমতি দিন আর মিস্টার ওয়ার্ল্ডের হাতে
এগুলো পৌঁছে দিতে আপনার সাহায্য প্রার্থনা করছি। এটা বেশ দ্রুতই হল। দ্য হ্যাংড ম্যান বলেছিল যে খুব শিগগিরই জলদস্যুদের মধ্যে একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন হবে। মনে হচ্ছে ব্যাপারটার খুব শিগগিরই নেই, বরং এখনই হচ্ছে। সে কথা বলার সময় সবসময় কিছু একটা লুকিয়ে রাখে, কখনোই পুরো সত্যিটা খুলে বলে না। ক্লাইন এমনভাবে মাথা নাড়ল যা প্রায় বোঝাই গেল না, আর বলল, অবশ্যই। খুব সাধারণ একটা আচারের পর অ্যাডমিরাল অফ স্টার্স ক্যাটলিয়ার কাছে থাকা সেলেস্টিয়াল গ্লোবটার সাথে তাঁর কোনো সম্পর্ক আছে কি না মিস্টার ফুলকে এই প্রশ্ন করার প্রবল ইচ্ছেটা আলজার কোনো মতে আটকে রাখল। এই মুহূর্তে ক্লাইন তার কথা পুরোপুরি ভুলেই গিয়েছিল, আর লম্বা ব্রোঞ্জের টেবিলের ওপর রাখা ওই দুটো বিয়ন্ডার উপাদানের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল। ডার্ক প্যাটার্ন ব্ল্যাক প্যান্থার স্পাইনাল ফ্লুইড দেখতে একটা প্রায় স্বচ্ছ তরলের মতো ছিল, কিন্তু কেউ যদি খুব কাছ থেকে দেখে তবে সে খেয়াল করবে যে এটা স্বচ্ছতাও বিভিন্ন স্তরে ভাগ করা আছে। তলার দিকে যত যাওয়া যায় বিভিন্ন স্তরে সেটা তত বেশি স্বচ্ছ হতে থাকে। যাদের অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আছে এমন কাউকে এটা পুরোপুরি তৃপ্ত করে দেবে। স্প্রিং অব দ্য এলপস ম্যারো ক্রিস্টালস দেখতে একেবারে ফ্যাকাসে হয়ে যাওয়া একটা ডিমের মতো ছিল। এটার খোলসটা খুব পাতলা ছিল, আর দেখে মনে হচ্ছিল যে একটু ছুঁলেই এটা ভেঙে গুঁড়িয়ে যাবে। এমনকি না ঝাঁকালেও এর ভেতর থেকে জলের ছলছল শব্দ শোনা যাচ্ছিল। এগুলো থেকে আমি ৩০০ পাউন্ড আর একটা ফর্মুলার সূত্র পেতে পারি। আমার ম্যাজিশিয়ানের জন্য শুধু মিস্ট ট্রিন্ট এর আসল মূল আর রসটাই বাকি আছে। কে জানে লিটল সান কবে মিশনটা শেষ করবে। ক্লাইন চরম আগ্রহ নিয়ে অপেক্ষা করতে লাগল। অন্যান্য আনুষঙ্গিক উপাদানগুলোর কথা বলতে গেলে সে এরই মধ্যে বিভিন্ন দোকান থেকে সেগুলো কিনে ফেলেছিল। উদাহরণস্বরূপ, তার যে ড্রপলেট জেম কেনার দরকার ছিল সেটা সে একটা গহনার দোকান থেকে কিনেছিল আর সেটাকে গুঁড়ো করে ফেলেছিল। ৫ গ্রামের দাম পড়েছিল প্রায় ২.৫ পাউন্ড। দ্য সান ডেরিক ক্লাইনকে খুব বেশি দিন অপেক্ষায় রাখল না, আর বুধবার সন্ধ্যায় সে মিস্টার ফুলের কাছে ফিসফিস করে প্রার্থনা করল যে সে মিস ট্রিন্টের আসল মূল আর রস জোগাড় করে ফেলেছে, এবং অনুরোধ করল এগুলো যেন দ্য ওয়ার্ল্ডের কাছে পৌঁছে দেওয়া হয়। মিস ট্রিন্টের আসল মূলটা ছিল পান পাতার আকারের, বাদামি রঙের, হাতের তালুর সমান বড় আর কোঁচকানো। এটা দেখতে ঠিক কোনো বৃদ্ধ মানুষের চামড়ার মতো লাগছিল, কিন্তু এর পেছনের দিকটা ছিল রত্নের মতো মসৃণ আর নজরকাড়া। এটা খুব হালকাভাবে একবার বড় হচ্ছিল আবার ছোট হচ্ছিল, যেন এর ভেতর সামান্য হলেও একটু প্রাণশক্তি লুকিয়ে আছে। এর রসটা ছিল হালকা সবুজ আর চকচকে, যার ফলে ওটাকে দেখতে দারুণ সুস্বাদু মনে হচ্ছিল। ক্লাইন শুধু জিনিসগুলোর দিকে তাকিয়ে রইল, ভেতরে ভেতরে সে বেশ গর্ববোধ করছিল। আজকের দিনে আর এই সময়ে সিকোয়েন্স ৭ হল একজন মিড সিকোয়েন্স বিয়ন্ডার হওয়ার একদম শুরুর ধাপ। এর মানে হল একজন বিয়ন্ডার শেষমেশ সাধারণ মানুষের চেয়ে কিছু কিছু ক্ষেত্রে সামান্য একটু বেশি শক্তিশালী থাকার যে একটা অবস্থা, সেটাকে চিরদিনের মতো বিদায় জানাতে পারবে। তারা আগের চেয়ে বেশ বড়সড় মাত্রায় বিয়ন্ডার ক্ষমতা ব্যবহার করতে সক্ষম হবে। উফ! ক্লাইন খুব ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ল, নিজের শোবার ঘরে ফিরে এলো, আর বিয়ন্ডার উপাদানগুলোকে বাস্তব জগতে নিয়ে আসার জন্য নিজেকেই নিজে তলব করল। সে অতিরিক্ত কোনো পাত্র জোগাড় করে রাখেনি। সে রান্নাঘরের একটা লোহার পাত্র কয়েকবার ভালোভাবে ধুয়ে নিল, আর মূল উপাদানগুলো মেশানোর আগে আনুষঙ্গিক উপাদানগুলো দিয়ে পোষণ বানানোর কাজ শুরু করল। ক্লাইন ক্লাউনের ক্ষমতা দিয়ে নিজের শরীরকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে খুব দ্রুত প্রথম ধাপের কাজ শেষ করে ফেলল, আর তারপর একের পর এক ডার্ক প্যাটার্নড ব্ল্যাক প্যান্থার এর স্পাইনাল ফ্লুইড আর মিস্ট ট্রিন্ট এর আসল মূল পাত্রের ভেতর ঢেলে দিল। ছ্যাঁত! একটা বিকট শব্দের সাথে সাথে হঠাৎ করে একটা ফ্যাকাশে সাদা ধোঁয়া উপরে উঠে এলো, আর কোনো এক অদৃশ্য শক্তির টানে আবার জোর করে পাত্রের ভেতর ঢুকে গেল। সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর ক্লাইন খুব দ্রুত পাত্রের প্রতিটা ফোঁটা তরল আগে থেকে জোগাড় করে রাখা একটা স্বচ্ছ বোতলের ভেতর ঢেলে নিল। সেই তরলটা ছিল বেশ অন্যরকম। মনে হচ্ছিল যেন এর ভেতর থেকে অনবরত আতশবাজি ফুটছে। লাল, কমলা, হলুদ, সবুজ আর অন্যান্য সব রং ক্রমাগত ছড়িয়ে পড়ছিল, মিলিয়ে যাচ্ছিল, আর তারপর আবার ফুটে উঠছিল। এটাই ছিল ম্যাজিশিয়ান পোশন। ক্লাইন তার বাঁ হাতের বুড়ো আঙুল আর তর্জনীর মাঝখানে ১ পাউন্ড দামের একটা কয়েন চেপে ধরল, সেটাকে ওপরের দিকে ছুঁড়ে দিল, আর সেটাকে ধরার জন্য তার হাতের তালুটা খুলে রাখল। সে যে পোশনটা বানিয়েছে সেটা সফলভাবে তৈরি হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য সে ডিভাইন করার ক্ষমতা ব্যবহার করছিল। ঠক! সোনার কয়েনটা নিচে পড়ল। এর ছবিওয়ালা দিকটা ওপরের দিকে ছিল, যা একটা ইতিবাচক উত্তরের দিকেই ইঙ্গিত করছিল। বিন্দুমাত্র দ্বিধা না করে ক্লাইন সোনার কয়েনটা সরিয়ে রাখল, পোশনটা হাতে তুলে নিল, আর রান্নাঘর থেকে বেরিয়ে এল। ততক্ষণে বাইরের আকাশটা অন্ধকার হয়ে এসেছিল। ঘরের ভেতরের গ্যাস ল্যাম্পগুলো তখনও জ্বালানো হয়নি, যার কারণে চারপাশটা একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়েছিল। শুধু ওরিয়েন্ট জানালার কাছের একটু আলো মিলে একটা থমথমে পরিবেশ তৈরি করেছিল।
ক্লাইন সোফায় গিয়ে বসল আর তার অস্থির হৃদয়কে শান্ত করতে এবং নিজের শরীর থেকে সব আবেগ সাময়িকভাবে দূর করতে কজিটেশন শুরু করল। এই সব কিছু করার পর সে কাঁচের বোতলটা ওপরে তুলল, মাথাটা একটু পেছনের দিকে হেলাল আর ম্যাজিশিয়ান পোশানটা গিলে ফেলল। ঢোঁক ঢোঁক বরফের মতো ঠান্ডা পোশানটা তার গলা দিয়ে নিচে নেমে গেল, আর প্রতিটা মুহূর্ত তার এমন মনে হতে লাগল যেন অগণিত বুদবুদ একসাথে ফেটে যাচ্ছে। ক্লাইনের পুরো শরীর জুড়ে এই উদ্দীপনা ছড়িয়ে পড়ল, আর তার মনের ভেতর বিপুল পরিমাণ তথ্য স্রোতের মতো ধেয়ে এলো, যেগুলো আতশবাজির মতো ফেটে পড়তে লাগল। তার কপালের রগগুলো ফুলে উঠল, আর তার মনে হতে লাগল যেন মাথাটা এই বুঝি ফেটে যাবে। তবে ক্লাইনের কাছে এই পরিস্থিতিটা সহ্য করা খুব একটা কঠিন কাজ ছিল না। ধূসর কুয়াশায় ঢোকার আগে শোনা সেই ভয়ঙ্কর প্রলাপ আর ট্রু ক্রিয়েটর এর সেই অশুভ গর্জনগুলো এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর ছিল। হর্নাসিস ফ্লেগ্রিয়া, হর্নাসিস ফ্লেগ্রিয়া, হর্নাসিস ফ্লেগ্রিয়া। সেই জাগতিক জগতের বাইরের প্রলোভনগুলো আবারও প্রতিধ্বনিত হতে শুরু করল। ক্লাইনের মাথাটা বারবার বড় আর ছোট হতে লাগল। এরপর ধীরে ধীরে সে তার চিন্তাভাবনাগুলো ফিরে পেল। সে সচেতনভাবে নিজের ভাবনাগুলোকে দমিয়ে রাখতে শুরু করল, গোলাকার আলোর একটা রূপরেখা আঁকল আর খুব ধীরে ধীরে কজিটেশনের স্তরে প্রবেশ করল। কতক্ষণ কেটে গেছে সেটা বুঝতে না পারলেও একসময় তার চোখের দৃষ্টি আবার স্বাভাবিক হয়ে এল। ঠিক সেই সময় সে তার পুরো শরীরে একটা মারাত্মক চুলকানি অনুভব করল, আর তার হাতের অবস্থা সবচেয়ে বেশি খারাপ লাগছিল। ক্লাইন তার জামার হাতে গুটিয়ে নিল, আর এটা দেখে অবাক হয়ে গেল যে তার একটা হাত বয়সের ভারে নিউবস শতবর্ষী কোনো বৃদ্ধের মতো গভীরভাবে কুঁচকে গেছে। তার অন্য হাতটার রং পুরোপুরি হারিয়ে গিয়ে একেবারে স্বচ্ছ হয়ে গেছে। সে খালি চোখেই তার হাতের রক্তনালী, পেশি আর শিরাগুলো পরিষ্কার দেখতে পাচ্ছিল। এটা এমন কি হতে পারে যে আমি প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম? না, এমনটা হওয়ার কথা নয়। এটা হয়তো পোষণের অবশিষ্ট কোনো প্রভাব হবে। ক্লাইন অন্ধকারের ভেতর সোফায় সামনের দিকে ঝুঁকে বসে রইল, আর খুব সতর্কভাবে তার হাতের এই অস্বাভাবিক পরিবর্তনগুলোর দিকে তাকিয়ে থাকল, যেন হাতগুলো কোনো ভয়ঙ্কর দানব জন্ম নেওয়ার জায়গা হয়ে উঠেছে। আর এই সব কিছুর সাথে ক্লাইনের কোনো সম্পর্কই ছিল না। সে অন্ধকারের মধ্যে সোফায় একেবারে শান্ত হয়ে বসে থাকল, আর দেখতে লাগল কিভাবে তার কুঁচকে যাওয়া চামড়া আর হাতের স্বচ্ছ ভাবটা ধীরে ধীরে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। 5 থেকে 6 মিনিট পর অবশেষে সবকিছু স্বাভাবিক হয়ে আসায় ক্লাইন নীরবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। খুব ভালো হয়েছে যে এই সময়ে কেউ এসে দরজায় কড়া নাড়েনি বা বেল বাজায়নি। আমি সিকোয়েন্স 8 পোর্শন পুরোপুরি হজম করার পরই কেবল পরের ধাপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এরকম ভয়ঙ্কর সব প্রভাবের কারণে যে বিয়ন্ডাররা শুধু সময়ের উপর নির্ভর করে পোষণ হজম করার চেষ্টা করে, তাদের জন্য এই ধাপটা পার হওয়া সত্যিই খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই ধাপটা পার হওয়া সত্যিই অনেক বেশি কঠিন। এতে অবাক হওয়ার কিছুই নেই যে ক্যাপ্টেনের 9 বছর লেগেছিল। তাই তো ম্যান্ডেটেড পানিশার স্কোয়াডের প্রাক্তন ক্যাপ্টেন এবং ইভিল ড্রাগন বারের মালিক সোয়াইন সিকোয়েন্স 7 পোষণ সিফেয়ারার খাওয়ার সাহস দেখাতে পারেনি। 10 সেকেন্ডেরও বেশি সময় ধরে চুপচাপ বসে থাকার পর ক্লাইন খুব ধীরে ধীরে উঠে দাঁড়াল। সেই মুহূর্তে সে এরই মধ্যে একজন মিড সিকোয়েন্স বিয়ন্ডার হয়ে উঠেছে। সেই মুহূর্তে সে এরই মধ্যে একজন ম্যাজিশিয়ান হয়ে উঠেছে।